এটাকে ধর আর এখানে পুঁতে ফেল। না থাকবে বাঁশ, না থাকবে বাঁশি। চেয়ারম্যানের কথা শুনতে ইমরান বেশ ঘাবড়ে গেল। সমুদ্রকে বলেছিল আড়াল থেকে ওদের কাজকর্মের উপর নজর রাখতে যতক্ষণ না পুলিশ আসছে, কিন্তু ভুলক্রমে সামনে আসে এখন বিপদে পড়তে হলো। লোকগুলো মাটির নিচ থেকে উঠানো একটা কাঠের বাক্স খুলল। সেখানে কাগজে মোড়ানো কিছু রয়েছে। সেখান থেকে একটা তুলে নিয়ে কাগজ খুলতে বেরিয়ে আসলো তরবারির মতো ধারালো অস্ত্র, যেটা রাতের আধারেও সামান্য আলো পড়ায় চকচক করছে। দুজন হাতে তরবারিটা নিয়ে ইমরানের দিকে ধেয়ে গেল। এমন পরিস্থিতিতে ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওখানে দাঁড়িয়ে আছে ইমরান। এমন অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে হবে এটাও যেন ভুলে বসে আছে, কিন্তু যতক্ষণে কথাটা মনে আসলো ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকগুলো অনেকটাই কাছে চলে এসেছে, তবুও প্রাণ রক্ষার্থে যেই না পিছনে ঘুরে দৌড়াতে যাবে, মাটিতে থাকা শুকনো ডালে বেঁধে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুধু বারবার একই কথা মনে আসছে। কেন স্যার? এর কথা মতো লুকিয়ে না থেকে সামনে আসলাম। আমি তো জানি এরা ভয়ঙ্কর, তবুও কেন? ইমরানের ভাবনার মাঝে প্রথম লোকটা এগিয়ে এসে পেট বরাবর তরবারিটা মারতে ইমরান হাত দিয়ে সেটা ধরে ফেলল। ধারালো অস্ত্র ধরায় হাত কেটে টপটপ করে তাজা রক্ত পেটের উপর পড়ছে, কিন্তু আর কতক্ষণ? নিজের সবটা দিয়েও শেষে হাল ছেড়ে দিল। হাতটা একটু ঢিলা হতে লোকটা নিজের শক্তি প্রয়োগ করে তরবারিটা পেটে ঢুকাতে চাইল, কিন্তু তারপরেও ব্যর্থ হলো। কেউ যেন আবারও শক্ত করে ধরে ফেলেছে। ইমরান মাথা উঁচু করে তাকাতেই দেখল সমুদ্র নিজের হাত দিয়ে অস্ত্রটা ধরে রেখেছে। ধারালো বিধায় সমুদ্রের হাতও কেটে রক্ত গড়িয়ে পড়ছে। সমুদ্র ইমরানকে চোখের ইশারা করতে ইমরান পা দিয়ে আঘাত করতে আসা লোকটার বুক বরাবর লাথি মারল। লোকটা অস্ত্র রেখে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ল। দ্বিতীয় লোকটা আসতে সমুদ্র ওটাকেও লাথি মারতেই দূরে গিয়ে পড়ল। বাম হাতে ইমরানকে নিচ থেকে তুলতে ইমরান মাথা নিচু করে বলল, সরি স্যার। কিন্তু সমুদ্র কোনো কথা বলল না। ততক্ষণে ওদের সামনে আরও কিছু লোক চলে এসেছে। চেয়ারম্যানও তাদের পিছনে দাঁড়িয়ে আছে। সমুদ্রকে এই সময় এখানে দেখে ভয় পেল, সেটা প্রকাশ করলো না। উল্টো লোকগুলোকে বলল, ওদের দুইজনকে শেষ করে দাও। সমুদ্র বুঝলো এতগুলোর সাথে ওরা দুজনে মোকাবেলা করতে পারবে না, কিছু একটা করতে হবে। লোকগুলোর সামনে আসতেই সমুদ্র পাশ কেটে চেয়ারম্যানের কাছে চলে গেল। নিচে থেকে একটা অস্ত্র চুলে চেয়ারম্যানের মাথা বরাবর ধরে সবাইকে বলল, একদম কেউ সামনে এগোবে না, যে যার জায়গায় দাঁড়িয়ে থাক। সমুদ্রের কথা শুনে চেয়ারম্যান বাঁকা হেসে বলল, তুই কি ভেবেছিস আমাকে এভাবে ধরিয়ে দিবি? তাতে কি আর এমন হবে? পুলিশ আসবে, আমায় ধরে নিয়ে যাবে, কিন্তু আমি ঠিক বেরিয়ে আসব। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নাই। আমার হাত অনেক লম্বা, তাই বলছি আমায় ছেড়ে দিয়ে নিজের কাজ কর। কথাগুলো শুনে সমুদ্র হাসল। অতঃপর চেয়ারম্যানের কানে ফিসফিস করে বলল, এবার তো তুই শেষ চেয়ারম্যান। এতদিন যার ইশারায় চেয়েছিস, যার নির্দেশ মতো কাজ করেছিস, এখন দেখ। আর হ্যাঁ, তোর হাত লম্বা হলেও আইনের হাত তার থেকেও বেশি লম্বা। চেয়ারম্যান সমুদ্রের কথা শুনে ওর দিকে তাকাতেই সমুদ্র বাঁকা হেসে বলল, এখনো বুঝিসনি কার কথা বলছি? তোর একমাত্র আদরের বউ মালিকা মির্জা। কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ চলে আসলো আর সব অস্ত্রসহ চেয়ারম্যান আর বাকি লোকদের ধরে নিয়ে গাড়িতে তুলল। সরি স্যার। ইমরান অপরাধী নেয় আবার কথাটা বলল, তবে সমুদ্র কিছু বলল না। গাড়িতে বসে হাতের কাটা জায়গা পরিষ্কার করতে ব্যস্ত। ইমরানের হাতে আগেই ব্যান্ডেজ করে দিয়েছে। ইমরান আবারও একই কথা বলতেই সমুদ্র বলল, কি সেই কখন থেকে কানের কাছে এক কথা বলে যাচ্ছ? তোমাকে এতবার করে নিষেধ করার পরেও ওখানে গেলে কেন? একটা কথা মনে রাখবে, আমরা কাউকে আঘাত করতে গেলেও 10 বার ভাবে, কিন্তু ওরা তা ভাবে না। ওরা অনায়াসে যে কাউকে শেষ করে দিতে পারে। তোমাকে বলেছিলাম পুলিশ আসা অবধি ওদের উপর নজর রাখো, কিন্তু তুমি কি করলে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে তখন কি যে হয়ে গেল, কেন যে কাজটা করলাম নিজেও জানি না। কিন্তু স্যার, এখন কি হবে? ইমরানের কথা শুনে সমুদ্র বাঁকা হাসে কাটা জায়গায় মলম দিতে দিতে বলল, এবার যা করার ওরা ওরাই করবে। সাথে উস্কে দেওয়ার জন্য মিডিয়ার লোক তো আছেই। তাহলে এখন আমরা কি করব স্যার? কি আর করব, চলো তাহলে ওই রাতে বাড়ি না গিয়ে বনে জঙ্গলে তোমার জন্য মেয়ে খুঁজে বেড়াই। গাড়ি স্টার্ট করো। সমুদ্রের ধমকে কথাটা বলতে ইমরান তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। হিজলতলির রানিং চেয়ারম্যান অবৈধ অস্ত্র সমেত গতরাতে পুলিশের কাছে ধরা পড়েছে। জানা গেছে সেখানে প্রায় কোটি টাকার অবৈধ অস্ত্রসহ আরও নেশা জাতীয় দ্রব্য ছিল। বিদেশ থেকে কয়েকদিন আগে বাংলাদেশে এসেছে জিনিসগুলো, কিন্তু এর পেছনে কে আছে? শুধুই কি চেয়ারম্যান, নাকি আরও বড় কোনো চক্রের হাত? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। খবরটা দেখার পর শশী হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে।
পাশে সমুদ্র বাম হাতে প্লেট ধরে ব্যান্ডেজ করা হাতে শশীকে খাইয়ে দিচ্ছে। একবার টিভির দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। চামচের ভাত তুলে শশীর মুখের সামনে ধরে বলল, টিভি গেলে না খেয়ে হা করো। খবরটা দেখেছেন আপনি? কি সাংঘাতিক! আমরা তো কল্পনাও করতে পারিনি আমাদের গ্রামে এইসব হয়। কি খারাপ চেয়ারম্যান। শশীর কথা বলার মাঝেই সমুদ্র মুখের মধ্যে ভাত দিয়ে দিল। মুখ ভর্তি ভাত নিয়েও শশী কথা বলছে, তবে কি বলছে সেটা অস্পষ্ট। কাল ভোরের দিকে বাড়ি ফিরেছে সমুদ্র। ঘরে এসে ঘুমন্ত শশীর কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গিয়েছে। ফ্রেশ হয়ে এসে শশীর পাশে শুয়ে পড়ল। প্রায় 6 মাস চলছে, শশীর পেটটাও বেশ উঁচু হয়েছে, হাঁটাচলা করতেও অসুবিধা হয়। সমুদ্র সেবার শশীর প্রেগনেন্ট হওয়ার কথা জানার পর সপ্তাহখানিক থেকে চলে গিয়েছিল। এই কয়দিন শশী হিজলতলিতেই ছিল, কারণ এখানে দেখাশোনা করার তেমন কেউ নেই। শাহানারা নিজেই অসুস্থ, এই জন্যে শশী হিজলতলিতেই ছিল। কয়েকদিন আগেই সমুদ্র এসেছে, আসার পরে শশীকে এখানে এনেছে। এবার বেশ কয়েকদিনের ছুটি নিয়ে এসেছে। ঘুম ভেঙে সমুদ্রের হাতে ব্যান্ডেজ দেখে বড়সড় একটা কাণ্ড ঘটে গিয়েছে। বিকেলে ভালো মানুষ বেরিয়ে যদি এভাবে কাটা হাত নিয়ে বাড়ি ফিরে, চিন্তা তো হবেই। তবুও কোনো মতে শাহানারা শশীকে বুঝ দিয়েছে। বিরতি শেষ হতে আবারও খবর পড়তে শুরু করলো। তবে এবারের খবরটা শুনে শশীর চোখ বড় বড় হয়ে গেছে, আর সমুদ্রের মুখে বাঁকা হাসি। বিরতির পর তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করার পর উনি বলেছেন ওনার সাথে নাকি আরো অনেকেই জড়িত। ওনার ভাষ্য মতে এই অর্থনৈতিক কাজের সাথে মন্ত্রী সাহেবের বোন মালবিকা মির্জাও জড়িত। কিন্তু কথা হলো, এটা কতটুকু সত্য? নাকি উনি নিজে বাঁচতে মির্জা বাড়িতে এসব জড়াচ্ছে, নাকি সত্যি মন্ত্রী আশফাক মির্জাও এতে হাত রয়েছে? কোনটা সত্যি কোনটা মিথ্যা সব কিছু যেন গোলক ধাঁধার মতো। সত্যি কি ওনারা এসবের সাথে জড়িত, নাকি এর পেছনেও আছে বড় কোনো ষড়যন্ত্র, নাকি আরো বড় কারো হাত আছে, কোনো জঙ্গি? এসব প্রশ্নের কোনোটার উত্তরই আমাদের জানা নেই। আপনারা দেখছেন আমরা এখন মির্জা বাড়ির সামনে আছি। আসলে সত্যিটা কি সেটা মালবিকা মির্জার মুখ থেকেই শুনতে চাই, কিন্তু উনি বাইরে আসবেন না বলেছেন, মিডিয়ার সামনে মুখ খুলবেন না। কেন উনি এভাবে মুখ লুকিয়ে বসে আছে? তাহলে চেয়ারম্যান যেটা বলেছে সেটাই সত্যি? খবরটা শুনে শশী হা করে সমুদ্রের দিকে তাকালো। কিছু বলতে যাবে অমনি সমুদ্র মুখের মধ্যে ভাত দিয়ে বলল, কোনো কথা নয়, আগে খাওয়া শেষ করো, নয়তো মাইর দেব। সমুদ্রের কথা শুনে শশী মুখ বাঁকিয়ে নিল। ভাত চিবুতে চিবুতে কিছু একটা ভাবতে লাগলো। মনে মনে কিছু ভাবতেই টি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে মুখের ভাতগুলো গিলে নিয়ে সমুদ্রের দিকে বড় বড় চোখ করে বলল, এই আপনি আবার কিছু করেননি তো? আমার না কেমন সন্দেহ হচ্ছে। আপনার এভাবে হঠাৎ বেরিয়ে যাওয়া, সারা রাত বাড়ির বাইরে থাকা, আবার ভোর রাতে কাটা হাত নিয়ে বাড়ি ফেরা, সত্যি করে বলেন তো কি করেছেন আপনি? শশীর কথা শুনে সমুদ্র ভাতের প্লেটটা নিচে রেখে বাম হাতে শশীর মাথায় একটা চাটি মেরে বলল, তুমি প্রথম বউ যে কিনা চোরা কারবারি লোকের জন্য নিজের স্বামীকে সন্দেহ করছো। আরে আমার কি কোনো কাজ নেই? আমি এসব করতে যাব? আর তাছাড়া এগুলো পুলিশের কাজ। ওনারা হয়তো রাতের বেলায় দেখেছে তাই ধরেছে। আমি ছুটিতে আসছি বর্তমানে, আমাকে এসব করতে যাব কেন? তবুও আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। তাই তাহলে যাও, গিয়ে আমার বিরুদ্ধে তদন্তে নেমে পড়ো। হ্যাঁ করো। সমুদ্র ধমক দিয়ে কথাটা বলতেই শশী গোমরা মুখে হাঁ করে ভাত নিয়ে চিবুতে লাগলো। কেবল তো শুরু, এভাবেই আস্তে আস্তে তোমাকে শেষ করে দেব। মালিকা মির্জা, যতটা অপমান কষ্ট দিয়ে আমার বাবার চাচুকে মেরেছ, তার থেকে বেশি যন্ত্রণা দিয়ে। এসব কি মালবিকা? তোর নামে মিডিয়া এসব কি বলছে? তোর জন্য পার্টির কাছে আমায় জবাবদিহি করতে হচ্ছে। এতদিন তুই যা ইচ্ছে করেছিস, আমি চুপ করে থেকেছি, কিছু বলিনি। কিন্তু এখন মিডিয়া যেভাবে কাদা ছুড়ছে, এখন তো তোর জন্য আমার নাম খারাপ হচ্ছে। একটা কথা শুনে রাখ, পার্টির কাছে যদি আবার নাম কোনোভাবে একটুও খারাপ হয়, তাহলে আমি কাউকে ছাড়বো না। চেয়ারে বসে হাতে পেপার ওয়েট নিয়ে ঘোরাচ্ছিল মালবিকা। ও খুব বুঝতে পারছে এর পিছনে কোনো না কোনোভাবে সমুদ্রের হাত আছে, কেননা কালকে রাতে ওর ফোনে অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছিল। তাতে লেখা ছিল, ইউ আর ফিনিশড মালিকা মির্জা। তখন অতটা গুরুত্ব না দিলেও এখন বুঝতে পারছে আসলে কি বোকামিটাই না করেছে। ধপ করে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। তুমি চিন্তা করো না ভাইজান, আমার জন্য তোমার কোনো ক্ষতি হবে না। তাই যেন হয়, যত দ্রুত সম্ভব এটা শেষ করো। কথাটা বলে উনি চলে গেলেন।
ওনার যাওয়ার দিকে তাকিয়ে মালবিকা দাঁতে দাঁত চেপে বলল, সময় এসেছে তোমাকে পাল্টা জবাব দেওয়ার। অনেক ছাড় দিয়েছি তোমায়, অনেকবার বেড়েছো তুমি। তুমি যেই খেলাটা শুরু করেছো সেটা শেষ আমিই করব সমুদ্র। এবার তোমার অস্ত্রে তোমাকেই বধ করব, নয়তো আমার নামও মালবিকা মির্জা নয়। পর্ব 43। মির্জাবাড়ির সামনে তখন অনেক লোকের সমাগম। নিউজ চ্যানেলের লোকেরা অধীর অপেক্ষায় আছে। টিভিতে দেখানো হচ্ছে বিভিন্ন মশলা মাখানো খবর। যেটা ঘটেছে তার সাথে মন গড়া আরও কিছু লাগিয়ে দিয়ে বেশ রসিয়ে রসিয়ে ছড়াচ্ছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মালবিকা মির্জা বাইরে বেরিয়ে আসলো। উনি আসতেই এই সকলে যেন আরও বেশি ওনার দিকে ঝাঁপিয়ে পড়তে লাগলো। পুলিশ অনেক কষ্টে সেগুলো সামাল দিচ্ছে। ক্যামেরার সামনে এসে বেশ আরাম করে দাঁড়ালো মালবিকা। শাড়ির আঁচলটা কোমরের নিচ থেকে ঘুরিয়ে সামনে এনে হালকা হাসি দিয়ে মিডিয়ার লোকের উদ্দেশ্যে বলল, বলুন, কি জানতে চান আপনারা? হিজলতলি গ্রামের চেয়ারম্যান মকবুল আলী অবৈধ অস্ত্রসহ আরও বেশ কিছু নেশা জাতীয় দ্রব্য সমেত ধরা পড়েছে। তদন্তে আপনার নাম উঠে এসেছে। আমরা জানতে চাই চেয়ারম্যান যা বলেছে সেটা কি সত্যি, নাকি এর পেছনে আরও কোনো কারণ আছে? আর তাছাড়া উনি এত মানুষ থাকতে আপনার নামটাই কেন নিল? উনি নিজেকে বাঁচাতে এমনটা করেছে, নাকি ঘটনা কিঞ্চিত হলেও সত্যি? সবার এমন প্রশ্নে মালবিকা মোটেও বিরক্ত বোধ করল না, বরং আরো উল্টো মুচকি হাসি দিয়ে বলল, দেখুন, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে। একজন বলল, এই তোর কান চিলে নিয়ে গেছে। সে আগে কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়ায়। আপনাদের অবস্থা ঠিক সেই রকম। কে কি বলেছে আপনারা সেটা নিয়ে আরো রংচং মিশিয়ে প্রকাশ করছে। আপনাদের কাছে না আছে কোনো প্রমাণ, আর না আছে কোনো এই কথার সত্যতা। আমাদের কাছে আরও একটা খবর এসেছে, ওই চেয়ারম্যানের সাথে নাকি আপনার গভীর কোনো সম্পর্ক আছে। মানে আমি বলতে চাইছি যে আপনারা নাকি লুকিয়ে বিয়েও করেছেন। এই কথাটার সত্যতা কতটুকু? এমন একটা কথা শোনার পরেও মালবিকার মুখে কোনো বিচলিত ভাব দেখা গেল না, বরং হালকা হেসে বলা শুরু করলো, আচ্ছা, আপনারা এসব কথা কোথায় পান বলুন তো? মানে কারোর সম্পর্কে একটু কিছু শুনলেই সেটাকে তিল থেকে তাল বানানোই আপনাদের কাজ। আচ্ছা, আমার একটা কথা বলুন তো। শুনেছি চেয়ারম্যানকে হাতে নাতে ধরতে কেউ একজন সাহায্য করেছে। এখন আপনারা আমায় বলুন, সে অত রাতে ওখানে কি করছিল? আর আমার সাথে যে হিজলতলি গ্রামের চেয়ারম্যানের বৈবাহিক সম্পর্ক আছে, এটার প্রমাণ কি? শুনুন, কখনো কখনো আমরা যা খালি চোখে দেখি সেটা কিন্তু সত্যি হয় না, অদেখাও কিছু থেকে যায়। আমার জানা মতে আমার কারোর সাথে কোনো প্রকার শত্রুতা নেই। কেউ হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। যাই হোক, আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কথাগুলো বলেই মালবিকা উঠে চলে গেল। তবে যাওয়ার আগে ঠোঁটের কোণে বাঁকা হাসিটা কেউ খেয়াল করলো না। হাতের ভারী ট্রলি ব্যাগটা টেনে এয়ারপোর্টের বাইরে আসলো রৌদ্র। আশেপাশটা দেখে নিয়ে সামনের দিকে হেঁটে গেল। আপাতত ওখানে কাজ শেষ। মাসখানেক পর একজনের সাথে দেখা করা লাগবে। যার হয়ে কাজ করবে সে এখন অন্য দেশে গিয়েছে, মাসখানেক পর ফিরবে। এই কয়দিন শুধু শুধু ওখানে বসে থাকার কোনো মানেই হয় না। এজন্য দেশে আসতে না মন চাইলেও আসতেই হলো। যদিও লিজা বলেছিল এই কয়দিন ওর বাসায় থাকতে, কিন্তু রৌদ্র থাকেনি। তাছাড়াও বাসা থেকে অনেক দিন দূরে আছে, এই জন্যে এভাবে হুট করে চলে আসে কাউকে জানানো হয়নি। এয়ারপোর্টের বাইরে এসে গাড়ি বুক করেছিল। কিছুক্ষণ দাঁড়াতেই গাড়ি চলে আসলো। গাড়িতে উঠে সিটে শরীরটা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করে বিড়বিড় করে বলল, না চাইলেও আবার তোমার মুখটা দেখতে হবে। সারাক্ষণ তুমি আশেপাশে ঘুরে বেড়াবে। ইস, এই যন্ত্রণা আমি সইব কি করে? এটা যে বড়ই পীড়াদায়ক। বিছানায় বসে চোখ ভর্তি পানি নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে শশী। ওর সামনেই তৈরি হচ্ছে সমুদ্র। তৈরি হওয়ার ফাঁকে একবার শশীকে দেখে নিয়ে পুনরায় আয়নার দিকে তাকালো। সকাল থেকে মেয়েটাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত। এত করে বোঝানোর পরেও এখানে বসে বসে কান্না করছে। সমুদ্রকে চুপ থাকতে দেখে শশী আবারও বলা শুরু করলো, আপনি মিথ্যে বলছেন। আপনি আমায় যখন থাকবেনই না তখন শুধু শুধু কেন বলেছিলেন? এভাবে কাউকে মিথ্যে আশা দিতে হয় না। আমি এমন জেনেও আপনি কিভাবে আমায় মিথ্যে আশা দিলেন? বলে কিনা এবার আর তোমাকে ছেড়ে যাব না। কথা দিচ্ছি বাবুর মুখটা দুজনে একসাথেই দেখবো। তাহলে এখন এটা কি হলো? কথা রাখতে পারলেন না, দেন কেন তাহলে? কথাগুলো বলে নাক টেনে দুহাতে চোখের পানি মুছল শশী। সমুদ্র রেডি হয়ে হতাশ চোখে শশীর দিকে তাকালো। মেয়েটার বাবু আসার পর থেকে যেন একটু বেশি অবুঝ হয়ে গেছে। এত করে বোঝানোর পরেও বুঝতে চাইছে না। তবে আমারও কেমন যেন একটা ঝটকা লাগছে। এখন যে অবস্থা, এই সময় বাড়িতে থাকা খুবই প্রয়োজন। চাকরির দিকের অবস্থা বেশ একটা ভালো নয়।
ওই মহিলা অনেক রেখে আছে, একটা সুযোগও হাতছাড়া করবে না। আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার পরিবারের ওপর হামলা করবে। সব তো ঠিক ছিল, তাহলে হঠাৎ পাকিস্তানের টেরোরিস্ট উসমান বর্ডারের এত কড়ার সিকিউরিটি ভেদ করে বাংলাদেশ ঢুকলো কিভাবে? নাকি এর পেছনে অন্য কোনো উপর মহলের হাত রয়েছে? কথাগুলো ভেবে একটা লম্বা শ্বাস নিল সমুদ্র। শশীর কাছে গিয়ে ওর পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো। শশীর হাত দুটো নিজের হাতের মুঠোয় পুড়ে সেখানে বেশ সময় নিয়ে চুমু খেলো। মাথাটা ওর কোলের মধ্যে রেখে ফুলে যাওয়া পেটটাতে চুমু দিয়ে বলল, রাতে কি বুঝলাম শশী? এখন ওখানে আমার দরকার। ওই টেরোরিস্ট খুব বিপজ্জনক, অনেকের প্রাণ সংশয় রয়েছে। কে জানি কোথায় কোথায় বোম ফিট করে রেখেছে। এটা আমার দায়িত্ব শশী। আর আমি একজন অফিসার হয়ে কিভাবে নিজ দায়িত্বকে এভাবে অবহেলা করি? আর আমি কি? ওখানে তো আরো অনেকেই আছে, তারপরেও আপনাকে দরকার। আর আমার কাছে তো কেউ নেই আপনি ছাড়া। আপনাকে যে আমার আরো বেশি দরকার সমুদ্র। আপনি তো ছুটিতে ছিলেন, তাহলে কিভাবে আপনাকে এভাবে ডাকে ওনারা? এত বড় টেররিস্ট যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আর যে আসছে তারই বা কি হবে বলুন? আপনি তো আমায় কথা দিয়েছিলেন যে আমরা একসাথে বাবুকে দেখবো। তাহলে শশীর কথা শোনার পর সমুদ্র মুচকি এসে শশীর কপালে চুমু দিল। শশীর পাশে বসে ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, তুমি তো আমার শক্তি, আমার ভালোবাসা, কিন্তু আমার দায়িত্বটাও পালন করতে হবে। এতগুলো মানুষের জীবন হুমকিতে ফেলে আমি কিভাবে ছুটি কাটাতে পারি শশী? তুমি তোমাকে বুঝবে, আমাকে উৎসাহ দিবে। সেই তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমি ওর সাথে লড়তে পারবো? একে তো মা অসুস্থ, এখন যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে ওদের সামলাবে কে? আমার অবর্তমানে তুমি তো ওদের দেখবে শশী। কখনো ভেঙে পড়ো না, সবসময় একটা কথা মনে রাখবে, তুমি একজন আর্মি অফিসারের স্ত্রী। তোমার স্বামী দেশের জন্য লড়াই করবে, তার অর্ধাঙ্গিনী হয়ে তোমার এতটা দুর্বল হওয়া উচিত কি মানায়? আমি কিচ্ছু জানি না। আমি কি, আমার স্বামী কি, এই সব কিছু আমি জানতে চাই না। আমি শুধু জানি আপনি আমার কাছে থাকবেন, খুব সাধারণ হয়ে কোনো দায়িত্ব কর্তব্য থাকবে না। সবার চিন্তা আপনার মাথায় শুধু আমাদের বাদে। আমি এতটা বুঝদার হতে চাই না সমুদ্র, যতটা বুঝদার হলে আপনার থেকে দূরে থাকতে হবে। আমার শুধু আপনাকে চাই। এতবার বোঝানোর পরেও যখন শশী বুঝলো না তখন সমুদ্র হাল ছেড়ে দিল। এবার ওকে কঠিন হতেই হবে, এভাবে হবে না। অনেকটা দেরি হয়ে গেছে, এবার বেরোতেই হবে। উঠে দাঁড়িয়ে গেল সমুদ্র। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব দেখে নিয়ে শশীর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, নিজের খেয়াল রেখো। যাওয়ার পর হয়তো যোগাযোগ করতে পারবো না, এদিকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি ইমরানকে সবটা বুঝিয়ে দিয়েছি, অকারণের বাইরে যাওয়ার দরকার নেই। আর এই অবস্থায় বেশি হাঁটাহাঁটি করো না, আসছি আমি। কথাগুলো বলে সমুদ্র দরজার দিকে যেতে গেলে শশী পেছন থেকে ডেকে উঠল। ভারী পেট নিয়ে অনেক কষ্টে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সমুদ্র পিছনে দাঁড়িয়ে বলল, আপনি অনেক নিষ্ঠুর সমুদ্র। আপনার সবার চিন্তা আছে, শুধু নিজের ছাড়া। জানি আপনি শুনবেন না, কারণ আপনার কাছে সবার থেকে নিজের দায়িত্বটাই আগে। শেষবারের মতো একটা আবদার করছি, যাওয়ার আগে আমায় শক্ত করে একবার জড়িয়ে ধরবেন প্লিজ। অনেক কষ্ট হচ্ছে, জড়িয়ে ধরলে একটু শান্তি লাগতো। শশীর কথায় সমুদ্র কিছু বলল না। হাতের ব্যাগটা নামিয়ে রেখে পেছনে ঘুরে তাকালো। শক্ত মুখে শশীর দিকে এগিয়ে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। সমুদ্রের বুকে মুখ গুজে হাউমাউ করে কাঁদছে শশী। তবে সমুদ্র একবারের জন্য ওকে থামালো না। শশীর ঘাড়ে মুখ গুজে বেশ সময় নিয়ে চুমু খেলো। বেশ কিছুক্ষণ পরে শশীকে ছেড়ে দিয়ে যেতে গেলে শশী সমুদ্রের হাত চেপে ধরে বলল, আমিও যাব, মানে নিচে অবধি প্লিজ। শশীর এই আবদারে সমুদ্র নিষেধ করলো না। পেছন থেকে ওর কাঁধ জড়িয়ে ধরে আস্তে আস্তে ওকে নিচে নামিয়ে আনলো। সেখানে শাহানারা আর জয় বসেছিল। শাহানারাও বেশ অসুস্থ। তিনি চেয়েও ছেলেকে বাধা দিতে পারছেন না। তিনি চান না শশীর জীবনটা ওনার মতো একাকী কাটুক। এমনই এক মিশনে গিয়েছিল ইকবাল। তারপরে কত অপেক্ষা, কিন্তু তিনি ফিরে আসেননি। এসেছিল তার নিথর হয়ে যাওয়া প্রাণহীন দেহটা। তখনও শশীর মতো সেও সন্তান সম্ভবা ছিল। এ যেন চোখের সামনে নিজের অতীতটাই দেখছে শাহানারা। পুনরায় সে একই ঘটনার পুনরাবৃত্তি। শাহানারা চোখের পানি ফেলে অসুস্থ গলায় বলে উঠল, এই মিশনটাতে তোর না গেলে হয় না? শশীকে নিজের মায়ের পাশে বসালো সমুদ্র। মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর সমুদ্র নিজের মায়ের হাতটা ধরে গম্ভীর স্বরে বলল, একজন দায়িত্ববান অফিসারের স্ত্রী হয়ে এমন কথা কিভাবে বলতে পারো মা? তুমি জানো আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তারপরে এ কথা কিভাবে বলছো?
শশী না হয় অবুঝ, কিন্তু তুমি তো অবুঝ নও মা। তাহলে কেন এমন বুঝে না বোঝার মতো করছো? কি বলতো বাবা, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। জীবনে এক ভয়াবহ অধ্যায় পার করেছি তো, তাই অল্পতেই ভয় পেয়ে যায়। জীবনে অনেক কিছু হারিয়েছি, আর হারাতে চাই না। বিশ্বাস করো মা, আমি ফিরে আসবো। সমুদ্রের কথাটা শুনতেই শাহানা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সমুদ্র মাকে সান্ত্বনা দিয়ে শশীর দিকে তাকিয়ে দেখে মেয়েটা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। করুণ চোখ ওর দিকেই তাকিয়ে আছে। সমুদ্র দুর্বল হলো না। মাকে ছাড়িয়ে সবার থেকে বিদায় নিয়ে মেন দরজা খুলতেই দেখলো ওপাশে রৌদ্র দাঁড়িয়ে আছে। রৌদ্র কেবলই কলিং বেল চাপ দিবে, তখন এভাবে আচমকা দরজা খুলে যাওয়ায় বেশ অবাক হলো। সমুদ্রকে এভাবে ইউনিফর্মে দেখে অবাক হয়ে বলল, ভাইয়া। ড্রয়িং রুমে বেশ গুমট ভাব। সমুদ্র এই পরিস্থিতিতে রৌদ্রকে এখানে মোটেও আশা করেনি। মালবিকা নিজের কাজ হাসিল করতে ওকে না ব্যবহার করে, তবে সমুদ্র জানে ওর ভাই এতটাও বোকা নয়, ঠিক সবটাই সামলে নেবে। আর ওর অবর্তমানে এখানে কারো প্রয়োজন ছিল। রৌদ্র আসায় ভালোই হয়েছে, এখন একটু নিশ্চিন্তে থাকা যাবে। রৌদ্রকে সবটা বলে ওর থেকে বিদায় নিয়ে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে শশী বলে উঠল, আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন আমরা একসাথে বাবুর মুখ দেখব। আশা করি আপনার দেয়া কথাটা রাখবেন, নয়তো কখনো আপনাকে ক্ষমা করবো না আমি সমুদ্র। শশীর কথাটা শোনার পরেও সমুদ্র পিছনে ফিরে তাকালো না, একটু থেমে পুনরায় বেরিয়ে গেল। বাইরে ইমরান গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। সমুদ্র গাড়িতে বসে ইমরানকে বলল, চলো। সমুদ্রের আদেশ পেতে ইমরান গাড়ি স্টার্ট দিল। রৌদ্র করুণ চোখে শশীর দিকে তাকিয়ে আছে। মেয়েটা কান্না করতে করতে কেমন নেতিয়ে পড়েছে। শাহানারা নিজের ঘরে চলে গিয়েছে। রৌদ্র শশীর দিকে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, চলো তোমাকে ঘরে দিয়ে আসি। এইভাবে কান্না করো না, শরীর খারাপ করবে। শশী কিছু বলল না, করুণ চোখে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র শশীর মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে ওর হাতটা ধরে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে ওকে ওর রুমে দিয়ে আসলো। বিছানায় বসিয়ে বলল, একটু কমানোর চেষ্টা করো, তাহলেই ভালো লাগবে। কথাটা বলে রৌদ্র রুম থেকে বেরিয়ে আসতে গেলে শশী পেছন থেকে বলল, উনি ফিরে আসবে তাই না ভাইয়া? উনি তো এক কথার মানুষ, নিশ্চয়ই আমাকে দেয়া কথাটা রাখবে। শশীর এমন কথা শুনে রৌদ্র কিছু বলতে পারল না। কোথাও ও বুকের বাম পাশটায় বেশ ব্যথা করছে। ব্যথাটা বেশ পুরনো, নতুন করে ব্যথাটা জেগে উঠেছে। কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল রৌদ্র। সমুদ্রের যাওয়ার 2 দিন পেরিয়ে গেছে। এই 2 দিনে একটাবারও কোনো রকম যোগাযোগ হয়নি। মূলত ওখানে যাওয়ার পর থেকেই সব যোগাযোগ যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। সকাল থেকে বেশ কয়েকবার বমি হয়েছে। এই অবস্থা এখন বমি খাবারে অনিয়ম করলে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি। জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে শশী। সমুদ্র যাওয়ার পর দিন থেকে ওদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে থাকে। প্রথমে এতটা খেয়াল না করলেও এই 2 দিনে বেশ চোখে পড়েছে। শশী ভাবলো হয়তো সমুদ্র ওদের পাহারার জন্য কাউকে রেখে গেছে, এই জন্যে বেশি মাথা ঘামালো না। পেটের নিচের দিকটায় বেশ ব্যথা করছে, এই জন্যে নরম বালিশটা রেখে তাতে ভর দিয়ে বসে আছে। এবার একটু কম লাগছে। হাতের ফোনটায় চোখ বুলিয়ে পুনরায় সমুদ্রের নাম্বারে কল দিল। প্রতিবারের মতো এবারেও বন্ধ আসছে। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু ও যদি ভেঙে পড়ে তাহলে বাচ্চাটারও ক্ষতি, সাথে শাহানাকেও সামলানো যাবে না। চিন্তায় চিন্তায় অসুস্থ শরীরটা যেন বিছানার সাথে মিলিয়ে গিয়েছে। শশীর ভাবনার মাঝে দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। শশী ঘাড় ঘুরিয়ে দরজার ওপাশে থাকা লোকটাকে ভিতরে আসতে বলতেই রৌদ্র হাতে খাবারের প্লেট নিয়ে ভিতরে আসলো। রৌদ্রের হাতে খাবারের প্লেট দেখতে শশী নাক সিটকে বলল, রৌদ্র ভাইয়া প্লিজ এটা নিয়ে চলে যান, আমি খাবো না। এসবের গন্ধ নাকে লাগলেই কেমন বমি পাচ্ছে। শশীর কথায় রৌদ্র গেল না, বরং মুচকি এসে প্লেটটা টেবিলে রেখে শশীর থেকে বেশ দূরত্ব নিয়ে বসে বলল, না না, এমন করলে তো চলবে না। দেখো, তুমি এটা ভেবো না যে আমি তোমাকে তোমাকে খাইয়ে দিতে এসেছি। আমি তো তোমাকে ওই যে কি বলে যেন, হ্যাঁ হ্যাঁ, বংশের বাতি। আমি তো আমাদের বংশের বাতির জন্য খাওয়াটা এনেছি। এখন তুমি যদি না খাও তাহলে তাহলে খাওয়া হবে না। আর আমি থাকতে এমনটা কখনো হতে দেব না। কথাটা বলেই রৌদ্র হাসি মুখে শশীর দিকে তাকালো। শশী করুণ চোখে রৌদ্রের দিকে তাকিয়ে আছে, যেন এমন তাকানোয় রৌদ্রের একটু মায়া হয় আর ওকেও খাবারটা খেতে না হয়। শশীর এভাবে তাকানো দেখে রৌদ্র শশীকে বোঝানোর স্বরে বলল, দেখো শশী, তুমি তো সবটা বুঝতেছ, তারপর এমন করলে চলবে? এখানে তুমি খাচ্ছ না, ওদিকে ওদিকে মাও খাচ্ছে না। আমি একা কয় দিকটা সামলাবো বলো? আবার তোমাদের এমন বিষণ্ণ দেখে জয়টাও মরমরা হয়ে বসে আছে, লুকিয়ে লুকিয়ে কান্না করছে। হয়েছে তো এবার,
ভাইয়ার মতো কাউকে কিছু বলবে না, একা একা কষ্ট পাবে। রৌদ্র থেকে জয়ের কথাটা শুনতেই শশীর মনটা খারাপ হয়ে গেল। এই কয়দিনে জয়ের কথাটা বেমালুম ভুলেই গিয়েছিল। সমুদ্রকে যে দায়িত্ব দিয়ে গেছে সেটার কিছুই পালন করতে পারছে না। না জানি ছোট ছেলেটা কোথায় গিয়ে বসে আছে। মাও অসুস্থ, ওকে তো আমি ছাড়া দেখারও কেউ নেই। আর সেই আমি কিনা। এসব ভেবে শশী তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গেলে রৌদ্র থামিয়ে দিয়ে বলল, এ কি, এইভাবে কোথায় যাচ্ছ? জয়ের কাছে। ও খেয়েছে কিনা তাও তো জানি না, বড় ভুল হয়ে গেল। আপনি প্লিজ সরে যান ভাইয়া, আমি গিয়ে দেখি ও কোথায় আছে। কোথাও যেতে হবে না তোমার, আগে খাওয়াটা শেষ করো, আর আমি জয়কে খাইয়ে দিচ্ছি। ও ওর ঘরে ঘুমিয়ে আছে, তুমি এখন কথা না বললে খেয়ে নাও তো। শশী আর কথা বাড়ালো না, চুপচাপ হাতটা ধুয়ে টেবিলের উপর থেকে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলো। রৌদ্র অপলকভাবে শশীর দিকে তাকিয়ে আছে। পরক্ষণে কিছু একটা মনে আসতেই মাথা ঝাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, না না, এভাবে ওদিকে তাকানো অন্যায়। কোনো অনুভূতি নেই আমার মনে ওর জন্য। আমি শুধু পায়া দেওয়া দায়িত্ব পালন করছি, আর কিচ্ছু নয়। কথাগুলো বলতেই ভিতর থেকে অন্য একটা সত্তা যেন বলে উঠল, সত্যি কি তাই? কোনো অনুভূতি নেই? এইটাও সম্ভব? পরপর দুটো রাত না ঘুমানোর দরুন চোখ দুটো লাল হয়ে আছে। পেশিবহুল লম্বা চওড়া শরীরে জঙ্গলি ছাপার পোশাকটা বেশ আটোসাটো হয়ে চেপে গায়ের সাথে মিশে আছে। ছোপ ছোপ কাদায় মুড়োনো পুরো শরীর। নিচু হয়ে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে। শুকনো পাতার উপর পা পড়তে মর্মর শব্দে নিস্তব্ধতা ভেঙে আওয়াজ করে উঠতেই পেছন ঘুরে আঙ্গুলের সাহায্যে চুপ থাকতে বলল। রাত তখন কত সেটাও জানা নেই। ঘন জঙ্গলের গাছপাতার ফাঁক গলে চাঁদের আলো মাটিতে স্পর্শ করতে অক্ষম। দলনেতার পিছনে পিছনে সতর্ক চোখে সামনের দিকে এগিয়ে চলেছে সৈনিকেরা। চলতে চলতে হঠাৎ থেমে গিয়ে সমুদ্র পিছনে ফিরে চোখের ইশারায় মাটির দিকে তাকিয়ে যথেষ্ট নিচু স্বরে বলল, এটার থেকে সাবধান। কথাটা বলে মাটিতে পুঁতে রাখা জিনিসটা এড়িয়ে সামনের দিকে গেল। কারো জানা নেই আরও কোথায় কোথায় এগুলো রাখা আছে। সামনের অন্ধকার ভেদ করে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। সমুদ্র হাতের ইশারায় সবাইকে থামতে বলল। সবাই থেমে যেতেই পিছন থেকে কাপা স্বরে কেউ ডেকে উঠল। সমুদ্র পিছনে ঘুরে তাকাতেই দেখলো তাদের মাঝে একজন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো নড়চড় নেই। সমুদ্র ভ্রু কুঁচকে নিচের দিকে তাকাতেই সতর্ক কণ্ঠে বলে উঠল, নড়ো না, একদম নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। কথাটা বলতে দেরি, কিন্তু ছেলেটা সেটা শুনতে দেরি করলো না। ভয়ে সমুদ্রের কথা না শুনে পা উঠিয়ে পিছাতে গেলে বিকট শব্দে আগুন জ্বলে উঠল। ছেলেটার পাশে যারা ছিল তারাও ছিটকে কিছুটা দূরে পড়ে গেল। সমুদ্র সেদিকে একবার তাকিয়ে আবারও সামনের দিকে ফিরল। সামনের তাঁবু গেড়ে ওসমান তার ঘাঁটি বসিয়েছিল, সেখান থেকে বেশ শোরগোল আসছে। সমুদ্র পুনরায় পিছনে ফিরে বলে উঠল, ও শিট, সবাই চারদিকে ছড়িয়ে পড়ো ফার্স্ট, হাতে সময় খুবই কম। কথা অনুযায়ী সবাই যার যার মতো নিজের জায়গা প্রস্থান করলো, কিন্তু সেখানে পড়ে রইল দুটো পুড়ে যাওয়া সৈনিকের নিথর প্রাণহীন দেহ। ড্রয়িং রুমের সোফায় মনমরা হয়ে বসে আছে শশী। সারাদিন রুমের মধ্যে থাকতে থাকতে কেমন দম বন্ধ লাগছে। শাহানারা নিজের রুমে ঘুমিয়ে আছে। বাড়িতে আপাতত কেউ নেই। জয় রৌদ্রের সাথে বাইরে গিয়েছে, একা একা ভালো লাগছে না। তাই জন্য শশী ঘরে সদর দরজা খুলে বাইরে গেল। হাঁটাচলা করতে খুব বেশি কষ্ট হয়, তবে একটু একটু না হাঁটলে পা ফুলে যায়। যদিও সমুদ্র বাইরে যেতে নিষেধ করেছিল, কিন্তু অত বেশি দূর যাবে না। বাড়ির আঙিনা একটু হাঁটবে, গেটের বাইরে যাবে না। ঘর থেকে বেরিয়ে 3টে সিঁড়ি পার করে বাইরে আসলো শশী। সামনে তাকিয়ে দেখে গেটের সামনে দাঁড়িয়ে দারোয়ান ঝিমোচ্ছে। শশী আসার শব্দ পেয়ে সেদিকে তাকাতেই সে ঝিমুনি ভাবটা কেটে গিয়ে শটান করে দাঁড়িয়ে রইল। শশী সেদিক থেকে নিজের চোখ সরিয়ে বাড়ির পিছন দিকটায় গেল। প্রাচীরটা বেশ উঁচু করে দেওয়া, যার দরুন বাইরের কিছু দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে শশী পুনরায় সামনের গেটের দিকটায় গেল। রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার দিকে তাকালো। হ্যাঁ, ওই তো সেই কালো গাড়িটা দেখা যাচ্ছে। সমুদ্র যাওয়ার পর থেকে গাড়িটা এখানে দাঁড়ানো। কিছু একটা মনে হতেই শশী গেটের কাছে চলে গেল। শশীকে দেখে দারোয়ান নম্রভাবে জিজ্ঞাসা করলো, ম্যাম কিছু লাগবে? না কিছু না। কেন জানি নিজের সন্দেহের কথাটা দারোয়ানকে বলল না। খানিকক্ষণ সেদিকে চেয়ে থেকে যখন ফিরে আসতে যাবে তখনই চোখে একটা কিছু পড়ল। সেই কালো গাড়িটার ডিকি খুলে সেটার মধ্যে প্রবেশ করছে জয়। নিজেকে ডিকির মধ্যে সেট করা হতেই আস্তে আস্তে সেটা বন্ধ করে দিল। শশী বড় বড় চোখে তাকিয়ে আছে। আশেপাশে কোথাও রৌদ্র নেই, কিন্তু জয় তো রৌদ্রের সাথেই ছিল। তাহলে রৌদ্র কোথায় গেল? আর জয় বা কেন গাড়িতে উঠে গেল? অস্থির হয়ে শশী গেট দিয়ে বের হতে গেলে দারোয়ান আটকে দিল। ম্যাম আপনি কোথায় যাচ্ছেন? বড় স্যার কড়াভাবে নিষেধ করে দিয়েছেন আপনাকে যেন বাইরে যেতে না দিই। আরে তুমি দেখোনি জয়?
ওই গাড়িতে জয় আছে, তুমি যাও আর ওকে বের করো ওখান থেকে। শশীর কথায় দারোয়ান আশেপাশে দেখলো। ততক্ষণে শশী বেশ কয়েকবার রৌদ্রকে ফোন দিয়েছে, কিন্তু ওপাশ থেকে কেউ ফোনটা রিসিভ করেনি। শশী উপায় না পেয়ে ইমরানকে কল দিল, আসছি। বলেই কলটা কেটে দিল। শশী দারোয়ানকে পুনরায় তাড়া দিতেই দারোয়ান গাড়িটার দিকে গেল, কিন্তু ততক্ষণে গাড়ি চলতে শুরু করেছে। শশী দ্রুত পা চালিয়ে গেটের বাইরে এসে রাস্তায় দাঁড়ালো। এর মধ্যেই শশী ঘেমে একাকার। এইটুকু আসতেই হাঁপিয়ে গেছে। গাড়িটা এখন আর দেখা যাচ্ছে না, বেশ খানিকটা দূরে চলে গেছে। দারোয়ান হাঁপাতে হাঁপাতে শশীর সামনে এসে দাঁড়িয়ে বলল, ম্যাম, একটুর জন্য গাড়িটা ধরতে পারিনি, আপনি প্লিজ বাসার মধ্যে যান। কিন্তু শশী কোনো কথা শুনল না, বারবার রৌদ্রের নাম্বারে ডায়াল করছে। এতক্ষণ ফোন গেলেও এখন বন্ধ আসছে। শশী অস্থির হয়ে এদিক ওদিক দেখছে। কিছুক্ষণ পর ওর সামনে ইমরান গাড়ি নিয়ে এসে থামালো। ইমরান গাড়ি থেকে নামতে গেলে শশী ওকে থামিয়ে দিয়ে বলল, আপনি নামবেন না ইমরান ভাইয়া? জলদি গাড়ি স্টার্ট করুন। ওই গাড়িটা এইদিকে গিয়েছে, এতক্ষণে হয়তো অনেকটা দূরে চলে গিয়েছে। প্লিজ আপনি গাড়িটার পিছু করুন। কথাটা বলে শশী গাড়িতে উঠে বসলো। ইমরান পিছনে তাকিয়ে শশীর দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আপনি বাসায় যান, আমি দেখছি। আমি তো বললাম আমি যাব, আপনি গাড়ি স্টার্ট করুন ইমরান ভাইয়া। কিন্তু ম্যাম, স্যার। সেটা আমি বুঝে নেব, আপনাকে যেটা বললাম সেটা করুন আপনি, এটা আমার আদেশ। প্লিজ জলদি গাড়ি স্টার্ট দিন, নয়তো আমরা ওই গাড়িটা আর ধরতে পারবো না। শশীর গম্ভীর কণ্ঠস্বর শুনে ইমরান আর না করতে পারল না। চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে গেল। শশী বারবার রৌদ্রের নাম্বারে কল দিচ্ছে, কিন্তু বরাবরই বন্ধ আসছে। শশীর মাথায় একটা কথায় বারবার ঘুরপাক খাচ্ছে। গাড়িটা কার? গাড়িতে কে ছিল যার জন্য জয় এইভাবে নিজে থেকে গাড়িতে উঠে বসলো? যদি চেনা কেউই থাকবে তাহলে ওর ডিকিতে লুকলো কেন? আর রৌদ্র ভাইয়াই বা কোথায়? ওনার ফোন বন্ধ কেন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।